গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে, যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে কিন্তু আমাদের আলোচ্য যে বিষয় সেটা শুরু করেছিল। তোমরা আমাকে বলো তো, এই যে পৃথিবীর বহির্জাত প্রক্রিয়াগুলি সেগুলি কি কি? ভেরি গুড, খুব ভালো বললে যে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এছাড়া সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে, ঠিক আছে, অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি সেখানে যে প্রক্রিয়াগুলি কাজ করছে সেগুলোকে আমরা কি বলবো? বহির্জাত প্রক্রিয়া, যেগুলো কিন্তু ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা ক্লাস 9-এ কিন্তু পড়েছিলে যে অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে, তাই তো? বলতো, পৃথিবীতে ঘটে যাওয়া যে হঠাৎ হঠাৎ ঘটনা, যেমন ভূ অভ্যন্তরের যে ঘটনাগুলি সেগুলি পৃথিবীর অভ্যন্তরের মধ্যে হচ্ছে, এমন দুটি ঘটনা বলতো যেটি আকস্মিক ভাবে হয়। ভেরি গুড, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এই দুটি হলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া যেগুলি হঠাৎ মাত্র হয়ে যায়, তাই না? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি এই বর্জিত প্রক্রিয়া তাদের সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত জেনেছি। কোন কোন বিষয় সম্পর্কে আমরা জেনেছি? জেনেছি হিমবাহ দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয়, এছাড়া নদ নদী দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, এবং বর্জিত প্রক্রিয়া যেমন আবহবিকার রয়েছে, স্বল্পমোচন থেকে শুরু করে অগ্নিভবন, এইসব প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ভূমিরূপ তার পরিবর্তন ঘটায় সেটা আমরা জেনেছি। এবং গত ক্লাসে আমরা বায়ু কি ভূমিকা নেয় এই ভূমিরূপ পরিবর্তনে সেটা আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা ভূমিরূপ পরিবর্তনে বায়ুর বিভিন্ন যে ধারণা সে সম্পর্কে পড়েছিলাম, এবং বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেই সম্পর্কে জেনেছিল। আজকের ক্লাসটা কিন্তু সেই ভূমিরূপ পরিবর্তন নিয়েই, কিন্তু সেটি হচ্ছে এই বায়ু এবং জলধারা, এই দুটি একসাথে কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন সবার মনে আছে। আচ্ছা বলতো, এই যে বায়ু ভূমিরূপ পরিবর্তন করছে, তাহলে বায়ু যা কার্য করে সেই কার্যকরী অঞ্চল সব থেকে বেশি কোথায়? বলো। ভেরি গুড। তাহলে বায়ু যে কার্যকরী অঞ্চল সেটি কিন্তু হলো মরুভূমি অঞ্চল, তাই না? মরুভূমি, মরুপ্রায় অঞ্চল, এছাড়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বায়ু তার কাজ করে থাকে। তোমরা আমাকে বলো তো, এই যে মরুভূমিতে বায়ু প্রধান শক্তি রূপে কেন কাজ করে? ভেরি গুড, যে যান্ত্রিক আবহ বিকারের প্রাধান্য, অর্থাৎ দিনরাত্রি ও শীত গ্রীষ্মের কিন্তু তফাৎ লক্ষ্য করা যায় এই মরুভূমি অঞ্চলে। অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু দেখবে বা দিনের বেলা প্রচন্ড গরম পড়ে, আবার রাত্রেবেলা কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে। ফলে যান্ত্রিক আবহ বিকারের ফলে শিলায় যে শিলাচূর্ণ সৃষ্টি হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বালিকণায় পরিণত হয়, ঠিক আছে? এছাড়া আর কি কারণ রয়েছে? ভেরি গুড, বৃষ্টির অভাব। আমরা সকলেই জানি যে মরুভূমি অঞ্চল তাকেই বলবো যেখানে কিন্তু বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমির কম হবে, তাই তো? বৃষ্টিপাতের অভাবের ফলে এখানে কিন্তু বালি বা বালিকণা যেগুলো থাকে সেগুলো কিন্তু আলগা অবস্থায় থাকে। ফলে বায়ু কিন্তু খুব সহজেই এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আর কি জেনেছিলাম আমরা? গাছপালার অভাব। মরুভূমিতে গাছপালা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। ফলে বিনা বাধায় বায়ু কিন্তু তার এই কাজগুলো করে থাকে। আচ্ছা স্টুডেন্ট, এই যে মরুভূমি সৃষ্টির প্রধান উপাদান বালি, তাই তো? এবং এই যে বালি সৃষ্টির প্রধান উপাদান তোমাদের কি মনে আছে? বলতো, বালি সৃষ্টির প্রধান উপাদান কি? ভেরি গুড, কোয়ার্টার যে খনিজ সেটি কিন্তু হলো বালি সৃষ্টির মূল উপাদান। আচ্ছা, আমি তোমাদের বললাম যে মরুভূমিতে বায়ু সব থেকে বেশি কাজ করে। পৃথিবীর প্রধান প্রধান কয়েকটি মরুভূমির নাম বলো তো। ভেরি গুড, সাহারা মরুভূমি যেটা বললে তুমি, এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম একটি মরুভূমি, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থান করছে। এছাড়া আফ্রিকা মহাদেশে আরো রয়েছে, কালাহারি রয়েছে, নাবিব রয়েছে, এগুলো কিন্তু সব বিখ্যাত মরুভূমি। আমাদের ভারতবর্ষেও কিন্তু একটি বিখ্যাত মরুভূমি রয়েছে, কি নাম বলো তো? থর মরুভূমি। ভেরি গুড, এই থর মরুভূমির অবস্থান কোথায়?
ভারতের কোন স্টেটে এই থর্মোভূমি লক্ষ্য করা যায়? রাজস্থানে। ভেরি গুড। তাহলে রাজস্থানে কিন্তু এরকম বায়ুর কার্যের ফলে বিভিন্ন রকম যে ভূমিরূপ রয়েছে সেইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা স্টুডেন্ট বায়ুর ক্ষয়কার্য পড়েছিলাম তো। এবারে বায়ুর ক্ষয়কার্যে কি কি ভূমিরূপ সৃষ্টি করে তোমাদের মনে আছে? বলতো বায়ু ক্ষয়কার্যে কি কি ভূমিরূপ সৃষ্টি করে? ভেরি গুড। অপবহন সৃষ্ট গর্ত বা বেসিন, ১ নম্বর। ২ নম্বর কি? ২ নম্বর হলো কিন্তু গৌড় বা গারা, তারপরে যুগেন সৃষ্টি করে, তারপরে তোমরা ইয়ারদাং পড়েছো, আর কি পড়েছো? পেরিপ্লেন ও ইনসেলবার্চ সম্পর্কে পড়েছো, তাই না? এগুলি কিন্তু বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ। তোমরা আমাকে বলবে এই যে বায়ু ক্ষয়কাজের ফলে ভূমিরূপ সৃষ্টি করছে কয়টি প্রক্রিয়ায় এবং সেই প্রক্রিয়াগুলি কি কি? বলতো। ৩টি প্রক্রিয়া। ভেরি গুড। সেই প্রক্রিয়াগুলি কি কি? সরি। আচ্ছা, খুব ভালো বলেছো যে অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ ক্ষয় এবং কিন্তু হলো অপবাহন যে প্রক্রিয়া রয়েছে সেই অপবাহন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বায়ু ক্ষয় কাজ করে থাকে, তাই তো? আচ্ছা, এই যে তোমরা পড়েছো যে ইয়ারদাং, এই ইয়ারদাংটা দেখতে কেমন বলো তো, মনে আছে? ভেরি গুড। মোরগের ঝুঁটির মতো দেখতে যে ভূমিরূপ তাকে কি বলা হয়? ইয়ারদান। আর ব্যাঙের ছাতার মতো দেখতে কোন ভূমিরূপ বলতো? বা মাশরুম রক বলা হয় কোন ভূমিরূপকে? বলো। ভেরি গুড। গৌড় বা গারাকে কিন্তু বলা হয় মাশরুম রক, তাই তো? ব্যাঙের ছাতার মতো রক। কেন? দেখো, যখন আহ এই মরুভূমি অঞ্চলে আণবিকভাবে শিলা অবস্থান করবে এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক দিয়ে যখন হাওয়া বা বাতাস তার কার্য চালাবে তখন কিন্তু কঠিন শিলা অপেক্ষা সে কোমল শিলাকে বেশি ক্ষয় করবে। ফলে কোমল শিলা বেশি ক্ষয় হলে যদি তার উপরে কঠিন শিলা থাকে সেটি ক্ষয় কম হবে। এরকম ভূমিরূপকে দেখতে কিন্তু ব্যাঙের ছাতার মতো লাগে। একেই কিন্তু বলা হয় কি? গৌড় বা গারা, যেটা সাহারা মরুভূমিতে স্থানীয় নাম। হুম। আর মাশরুম রক এর বাংলা কি? মাশরুম, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো মতো আকৃতি। আচ্ছা, এরপরে আমরা বায়ুর সঞ্চয় কাজও পড়েছিলাম। সঞ্চয় কাজে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় স্টুডেন্ট বলতো? ভেরি গুড। বালিয়াড়ির সৃষ্টি হয়, তাই না? তাহলে বালিয়াড়িটা কোথায় সৃষ্টি হয়? সমুদ্র তীরবর্তী অঞ্চলে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বালিয়াড়ির সৃষ্টি হতে পারে। মরুভূমিতে যেমনই হয় তেমনি উপকূলবর্তী অঞ্চলেও বালিয়াড়ির সৃষ্টি হতে পারে। এই যে বালিয়াড়ি সম্পর্কে একজন বিজ্ঞানী কিন্তু তার বিখ্যাত একটি বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে দ্য ফিজিক্স অফ ব্লাউন স্যান্ড অ্যান্ড ডিজার্ট ডিউনেস। এই বইটি কে লিখেছেন বলতো? মনে আছে তোমাদের? ভেরি গুড। রাফাল আলগার ব্যাগনল্ট। তাহলে কি? রাফাল আলগাল ব্যাগনল্ট তিনি কিন্তু এই মরুভূমির একজন বিশারদ, যিনি ব্রিটিশের বাসিন্দা ছিলেন। তিনি কিন্তু এই বালিয়াড়ি সম্পর্কে বিস্তারিত গবেষণা করেছিলেন এবং তিনি যে বইটা প্রকাশ করেছিলেন সেটি কিন্তু এখনো সমান জনপ্রিয় একটি বই। আচ্ছা, বালিয়াড়ির এই ব্যাগনল্ট কিন্তু বালিয়াড়িকে দুটি ভাগে ভাগ করেছিলেন। কি কি বলতো? ভেরি গুড। বারখান আর সিপ, তাই না? একটা হচ্ছে বারখান বালিয়াড়ি আর একটা হচ্ছে সিপ বালিয়াড়ি। বারখান কাকে বলবো বলতো? ভেরি গুড। বালিয়া বায়ুপ্রবাহের পথে যদি সামনে সরাসরি যদি অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি লক্ষ্য করা যায়, বা অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়িগুলি সৃষ্টি হয় সেগুলিকে আমরা কি বলবো? বারখান, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম যে বালিয়াড়ি বাদে আরো একটা কিন্তু ও সঞ্চয় কাজের ফলে বায়ুর ভূমিরূপ সৃষ্টি হয়, সেটি কি? লোয়েস ভূমি, তাই না? দেখো, লোয়েস ভূমি কিন্তু আমাদের যে মধ্য যে এশিয়া মহাদেশ রয়েছে, এশিয়া মহাদেশের মধ্যভাগে কিন্তু এই গোবি মরুভূমি রয়েছে। সেখান থেকে কিন্তু এই লোয়েস ভূমিটার সৃষ্টি হচ্ছে। দেখো, লোয়েস ভূমি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে অনেকটা সমভূমির মতো। হুম। চীনের যে ইয়াংসি কিয়াং রয়েছে সেই নদী অববাহিকায় কিন্তু এই গোবি মরুভূমি থেকে বায়ু বিনা বাধায় প্রভাবিত হয়ে সেখানে কিন্তু অববাহিকার সৃষ্টি করেছে।
আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে জেনেছি এবং ক্ষয়কার্য সম্পর্কেও কিন্তু যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলো সম্পর্কেও জেনেছি। আজকে আমরা স্টুডেন্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বায়ু এবং জলধারা। ঠিক আছে, এই দুটি যে বিষয় একসাথে কিভাবে ভূমিরূপটা পরিবর্তন করছে সেই সম্পর্কে জানবো। আর জানবো যে বর্তমানে এই মরুভূমির কি কি সমস্যা বা তা কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ মরুভূমি সম্প্রসারণের কারণ কি, তার ফলাফল বা কি, এবং এই মরুভূমি সম্প্রসারণ কিভাবে রোধ করা যায় তার উপায়গুলো নিয়েও কিন্তু আমরা জানবো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। বায়ু ও জলধারার মিলিত কার্য এবং ভূমিরূপ। দেখো, মরুভূমিতে কিন্তু বৃষ্টি খুবই কম হয়, তাই না? আমরা সকলেই জানি। এবং মাঝে মাঝে কিন্তু এই বৃষ্টি প্রবল আকার ধারণ করে মরুভূমিতে, এবং প্রবল বৃষ্টিতে কিন্তু হঠাৎ বন্যায় আবহবিকার এবং বায়ুকার্যের সৃষ্টিও আলগা ও শিথিল পদার্থ সমূহ কিন্তু অপসারিত হয়ে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। কি কি ভূমিরূপ সৃষ্টি করে? দেখো, 1 নম্বর রয়েছে পেডিমেন্ট, 2 নম্বর ইনসেল বার্চ, 3 নম্বর দেখো পলল বেজনি, 4 নম্বর বাজাদা বা বাহাদা, নাম্বার 5 প্লায়া, এবং 6 হচ্ছে কি ওয়াদি। দেখো এই যে ছবিগুলো রয়েছে ইনসেল বার্চ, তোমরা আগে ইনসেল বার্চ পড়েছো না, যে মরুভূমিতে ছোট পাহাড় বা উঁচু যে ঢিপি সৃষ্টি হয় সেগুলোকে কি বলা হয়? ইনসেল বার্চ, তাই না? এই দেখো ইনসেল বার্চ, পেডিমেন্ট, বাজাদা, পায়া, এগুলি সবই কিন্তু বায়ু এবং জলধারার যে মিলিত কার্য তার ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ সমূহ। আচ্ছা, প্রথমে আমরা দেখব পেডিমেন্ট কাকে বলে। মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশ থেকে বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত, তাহলে কি পাদদেশ থেকে উচ্চ সীমা পর্যন্ত মৃদু ঢালু উন্মুক্ত ভূমিশিলা গঠিত অবতল ভূমি কিন্তু হলো পেডিমেন্ট। পেডিমেন্ট ক্ষয় ও সঞ্চয়ের সমন্বিত ফল। তাহলে পেডিমেন্ট কি? বায়ুর ক্ষয় এবং সঞ্চয় দুটোর মিলিত যে ফল সেটি কিন্তু হলো পেডিমেন্ট। এর দুটি অংশ, উচ্চভূমির দিকে উন্মুক্ত শিলা গঠিত অংশ হলো রক পেডিমেন্ট, এবং বাজাদার দিকে শিলাস্তরের উপর পলি বালি নুড়ি সঞ্চিত হয়ে তৈরি হয় আবৃত্ত পেডিমেন্ট। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রক পেডিমেন্ট কাকে বলে, তোমরা কি বলবে? যে উঁচু ভূমির দিকে উন্মুক্ত যে শিলাগঠিত অংশ তাকে আমরা কি বলবো? রক পেডিমেন্ট। এবং পাদদেশে অর্থাৎ পলি বালি যেখানে জমা হচ্ছে সেই সঞ্চিত হওয়া অংশকে কি বলবো আমরা? আবৃত্ত পেডিমেন্ট। দেখো, পেডিমেন্ট শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন জি কে গিলবার্ট। তাহলে পেডিমেন্ট অর্থাৎ অর্থ কি? পর্বতের পাদদেশ। পেডিমেন্ট কথার অর্থ কিন্তু হলো পর্বতের পাদদেশ। তাহলে কি হলো? ছবি তোমরা দেখো, দেখো এটি পর্বতের পাদদেশ, তো নিচের অংশ, উপরের এই অংশটাকে আমরা কি বলছি? রক পেডিমেন্ট। আর নিচের এই যে অংশ, এই অংশটাকে আমরা কি বলছি? আবৃত্ত পেডিমেন্ট। দেখো, এই উচ্চ ভূমি থেকে বাজাদা অবধি এই মাঝখানের যে অংশটা সেটাকে আমরা কি বলবো? পেডিমেন্ট। এবং উপরের দিকে অর্থাৎ পাহাড়ের দিকে যে উঁচু ভূমির দিকে শিলা গঠিত রয়েছে সেগুলোকে আমরা রক, এবং নিচের দিকে আমরা কি বলবো? আবৃত্ত পেডিমেন্ট। আর এই পেডিমেন্ট শব্দের অর্থ পর্বতের পাদদেশ, এবং প্রথম যে ব্যবহার করেন পেডিমেন্ট কথাটি সেটি কিন্তু হলেন জি কে গিলবার্ট। খুব ভালো করে মনে রাখবে যে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন কে? জি কে গিলবার্ট। উদাহরণ: সাহারার অ্যাটলাস পর্বতের পাদদেশে অস্ট্রেলিয়ান মরুভূমি রয়েছে, সেই অস্ট্রেলিয়ান মরুভূমিতে পেডিমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়। 2 নম্বর দেখো ইনসেল বার্চ। পেডিমেন্টের পশ্চাতে কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা ও পাহাড় হলো কিন্তু ইনসেল বার্চ। তাহলে কি? অর্থাৎ এই উঁচু ভূমি যে তোমরা লক্ষ্য করতে পারছো এখানে, এই অনুচ্চ টিলা বা পাহাড় হলো কিন্তু ইনসেল বার্চ। ইনসেল বার্চকে বেষ্টন করে থাকা খাড়া ঢাল বিশিষ্ট ভূমি হলো কিন্তু ভৃগু। তাহলে ইনসেল বার্চ কি? পেডিমেন্টের পশ্চাতে অর্থাৎ পেডিমেন্টের ঠিক পিছনের দিকে দেখবে অনুচ্চ ঢিলা বা পাহাড়ি অঞ্চল কিন্তু লক্ষ্য করা যায়, ছোট ছোট কিন্তু, হ্যাঁ, সেইগুলোকে বলা হয় ইনসেল বার্চ। ইনসেল বার্চ বেষ্টন করে থাকা খাড়া ঢাল বিশিষ্ট অংশ কিন্তু আমরা কি বলবো? ভৃগু। উদাহরণ: এই ইনসেল বার্চ কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দেখো,
এই ইনসেল বার্চ কিন্তু কোথায় লক্ষ্য করা যায়, যে সাহারা অস্ট্রেলিয়া মরুভূমিতে ইনসেল বার্চ রয়েছে। আমরা যখন মরুভূমি পড়েছিলাম বিভিন্ন অংশ সম্পর্কে এবং বায়ুর যে ক্ষয়কাজ পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম কিন্তু বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ কি, ইনসেল বার্চ ও পেডিমেন্ট, তাই না? দেখো এখানে কিন্তু বায়ুর আহ, কাজ এবং জলধারা কাজ দুটি একসাথে মিলেও কিন্তু এই ইনসেল বার্চ গঠিত হয়। এলসি কিং পেডিমেন্ট কথাটা কিন্তু প্রথম বলেছিলেন, সেটা আমরা জানলাম। আবার এই যে ইনসেল বার্চ, এটির নামকরণ করেন কে? ভেরি গুড, ডব্লিউ বোনহার্ট, তাই না? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ইনসেল বার্চের নামকরণ করেছিলেন কে? ডব্লিউ বোনহার্ট। উদাহরণ সাহারা অস্ট্রেলিয়া মরুভূমিতে এরকম ইনসেল বার্চ লক্ষ্য করা যায়। পলল বেজনী, তোমরা কিন্তু এটা আগেই পড়েছো। বলো পলল বেজনী কাকে বলবে? ভেরি গুড। হঠাৎ তোমরা আগে হিমবাহ যখন পড়েছিলে, তখন কিন্তু এই পলল বেইন সম্পর্কে পড়েছিলে। হঠাৎ প্রবল বর্ষণের সৃষ্টি জলধারার মাধ্যমে উচ্চভূমি থেকে বাহিত যে নুড়ি কাঁকড় বালি পেডিমেন্ট অংশে অর্থাৎ পর্বতের পাদদেশে কিন্তু এগুলো সঞ্চিত হয় এবং ত্রিকোণাকার ভূমি সৃষ্টি করে, তখন তাকে আমরা কি বলবো? পলল বেজনী। তাহলে কি, হঠাৎ যখন প্রবল বর্ষণে জলধারার সাথে উচ্চভূমি থেকে বাহিত যে নুড়ি কাঁকড় বালি এগুলো থাকে পর্বতে, সেগুলো যখন এর সাথে নেমে এসে নিচে কি ত্রিকোণাকারে সঞ্চিত হচ্ছে, তাই ভূমিরূপকে আমরা কি বলবো? পলল বেজনী। এবং এই পলল বেজনী দেখতে কেমন স্টুডেন্ট? ত্রিকোণাকার তো বুঝলাম, কেমন? ভেরি গুড, হাত পাখার মতো, তাই না? তাই কিন্তু এর নাম দেওয়া হয়েছে পলল বেজনী। 4 নম্বর যে পয়েন্টটা দেখো রয়েছে স্টুডেন্ট, বাজাদা বা বাহাদা। পেডিমেন্টের যে পরবর্তী অংশ রয়েছে সেখান থেকে প্লায়া পর্যন্ত যে পলি দিয়ে শিথিল ও বালি দিয়ে গঠিত অত্যন্ত মৃদু ঢালু মসৃণ সমতল ভূমি রয়েছে, তাকেই আমরা কি বলছি? বাজাদা বা বাহাদা। আমরা কি পড়েছিলাম যে পেডিমেন্ট, তাহলে কি পর্বতের পাদদেশের অংশ হচ্ছে পেডিমেন্ট নাকি? এই যে অংশটা, এটা কিন্তু বলা হচ্ছে পেডিমেন্ট অংশ। এই পেডিমেন্টের ঠিক পরে আর এই যে প্লায়া রয়েছে অর্থাৎ যে হ্রদ, তার ঠিক আগে এইটুকু যে অংশটা, যে অংশটা কিন্তু ঢালু খুবই কম এবং সমতল ভূমি, এটাকে কি বলা হচ্ছে? বাজাদা। স্বল্পমেয়াদী প্রবল বর্ষণে বাজাদার উৎপত্তি ঘটে, তাহলে কি অল্প সময়ের বৃষ্টি যেটা এবং খুব ভারী বৃষ্টি, তার ফলেই কিন্তু এই বাজাদা বা যে বাহাদা এটার কিন্তু সৃষ্টি হয়। তাহলে তোমরা জানলে যে বাজাদা বা বাহাদা কি। উদাহরণ হিসেবে বলবে যে আটাকানা ও সুনেরান যে মরুভূমি রয়েছে, সেখানে এ ধরনের বাজাদা লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে 5 নম্বর কি রয়েছে দেখো, প্লায়া। ভেরি ইম্পর্টেন্ট। মরুভূমিতে পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষায় কিন্তু স্বল্প দৈর্ঘ্যের নদীবাহিত জল জমে সৃষ্টি সাময়িক হ্রদ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্লায়া নামে পরিচিত। তাহলে কি, যে মরুভূমিতে ছোট ছোট পাহাড় রয়েছে, সেই পাহাড় দিয়ে ঘেরা ছোট ছোট কিন্তু নিম্নভূমি রয়েছে এবং বর্ষার সময় সেখানে জল জমে এবং হ্রদের সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই যে অংশটা, এই অংশটাকে কি বলা হয়? প্লায়া বলা হয়। অতিমাত্রায় বাষ্পীভবনের কারণে অধিকাংশ সময় কিন্তু এই হ্রদ শুষ্ক থাকে অর্থাৎ শুকনো থাকে। হ্রদগুলি লবণাক্ত ও কর্দম স্তর দ্বারা বেষ্টিত। তাহলে এই যে তোমরা ছবি দেখছো, এই হ্রদটা কিন্তু একমাত্র বর্ষাকালেই ভর্তি থাকে, এছাড়া গ্রীষ্মকালে বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ার জন্য কিন্তু হ্রদগুলো শুষ্ক থাকে। এই হ্রদগুলো কিন্তু লবণাক্ত হ্রদ হয় এবং কর্দম স্তর চারিদিকে থাকে, অর্থাৎ এর চারিদিকে যে স্তর থাকে সেটি কিন্তু কাদায় ভরা থাকে। তাহলে প্লায়া কি, বুঝতে পারলে, তাই তো? আচ্ছা, উদাহরণ, হ্রদে অধিক মাত্রায় লবণ ও ক্ষার থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় তাকে ক্ষার সমভূমি বা সেলিনা বলে। তাহলে কি, এই যে লবণাক্ত হ্রদ রয়েছে, যেটি কিন্তু লবণাক্ত হ্রদ, কিন্তু যদি অতিমাত্রায় লবণাক্ত হ্রদ হয় তখন তাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকায় কি নামে ডাকা হয়? ক্ষার সমভূমি বা সেলিনা হিসেবে ডাকা হয়। এটি মেক্সিকো, এই একই জিনিস মেক্সিকোতে বলা হয় সল্টস, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় কি নামে ডাকা হয়? প্ল্যান, আরব অঞ্চলে সবখা ও খাবারি নামে পরিচিত এবং সাহারায় যে মরুভূমি রয়েছে, সেই সাহারা মরুভূমি অঞ্চলে শর্ট নামে কিন্তু এটি পরিচিত।
তাহলে এই একটা জিনিসের কিন্তু বিভিন্ন নাম রয়েছে, প্লায়া, তাই না? তোমরা কিন্তু বলবে যে প্লায়া, বা ভালো করে পড়বে যে প্লায়া কাকে বলে, ঠিক আছে? এছাড়া দেখো, তারিম বেসিনের লবণাক্ত হ্রদ পৃথিবী বিখ্যাত প্লাবন বা প্লায়ার উদাহরণ, ঠিক আছে? তাহলে পৃথিবী বিখ্যাত একটা প্লায়ার উদাহরণ কি? যে তারিম বেসিনের লবণাক্ত যে হ্রদ, বা যে যে হ্রদটা তার নাম কিন্তু হচ্ছে লপনর হ্রদ, ঠিক আছে? তাহলে তোমরা বলো আমাকে প্লায়া কাকে বলে? ভেরি গুড। যে মরুভূমির পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে কি হয়, স্বল্প দৈর্ঘ্যের নদী বাহিত জল জমে কিন্তু সৃষ্টি হয় সাময়িক হ্রদ, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি বলা হয়? ভেরি গুড, প্লায়া। এবং এই প্লায়া কিন্তু বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে, কারণ এখানে কিন্তু বাষ্পীভবনের পরিমাণ যথেষ্ট বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 6 নম্বর, ওয়াদি। ওয়াদি কি? মরুভূমির শুষ্ক নদীখাত হলো ওয়াদি। তাহলে মরুভূমিতে যে নদী রয়েছে, যেটা জল নেই, শুষ্ক অবস্থায় রয়েছে, সেটাকে কিন্তু আমরা কি বলছি? ওয়াদি। স্বল্পমেয়াদী প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল প্রবল বেগে নামার সময় বালি অপসারিত হয়ে ওয়াদির সৃষ্টি হয়। বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি বলে নদী খাতে জল থাকে না, কেবলমাত্র বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় কিন্তু এই অঞ্চল শুষ্কই থাকে। দেখো, তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে নদীর খাদ দিয়ে প্রবল আকারে কিন্তু ওয়াদি দেখা যায়, আর এই ওয়াদিগুলো কি? বালি। হুম। যেগুলো কিন্তু প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল সমেত সেগুলো কিন্তু প্রবাহ পথে নিচের দিকে অপসারিত হচ্ছে। এইভাবেই কিন্তু ওয়াদির সৃষ্টি হচ্ছে। এবং এটাও তোমরা মনে রাখবে যে ওয়াদি কিন্তু কেবলমাত্র বর্ষাকালেই লক্ষ্য করা যায়, এবং গ্রীষ্মকালে কি শুষ্ক অঞ্চল থাকে, অর্থাৎ বৃষ্টি হয় না বলে কিন্তু ওয়াদি তেমন লক্ষ্য করা যায় না। উদাহরণ, আরব মরুভূমিতে ওয়াদি লক্ষ্য করা যায়। তাহলে কোথায় ওয়াদি লক্ষ্য করা যায়? যে আরব যে মরুভূমি রয়েছে সেখানে ওয়াদি লক্ষ্য করা যায়। আচ্ছা স্টুডেন্ট, এই যে আমরা ওয়াদি পড়লাম, এই ওয়াদি পড়ার মাধ্যমে আমরা কিন্তু বায়ু ও জলধারার যে মিলিত কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো জানলাম। কি কি বলতো জানলাম আমরা? 1 নম্বর কি জেনেছি? ভেরি গুড, 1 নম্বর জেনেছি পেডিমেন্ট, 2 নম্বর ইনসেলবার্স, 3 নম্বর পলল বেজুনি, তাই তো? 4 নম্বর বাজাদা, 5 নম্বর কি জানলাম? প্লায়া। আর 6 নম্বর সম্পর্কে কি জানলাম? যে ওয়াদি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা জানবো যে মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায়। দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে কিন্তু মরু অঞ্চল সম্প্রসারণের কারণ পড়ব, এবং এর ফলাফল কি, এবং এই মরু অঞ্চল সম্প্রসারণ কিভাবে আমরা রোধ করব সে সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। দেখো, মরুভূমিতে বৃষ্টি কম এবং মৃত্তিকা স্তর থাকে আলগা ও শিথিল অবস্থায়। বালি বা মৃত্তিকা স্তর উন্মুক্ত হলে বায়ু সেই বালি ও মাটির স্তরকে কিন্তু মরুভূমির বাইরের দিকে প্রসারিত করে বিশাল জায়গা ঢেকে ফেলে, এবং জমির উর্বরতা ধীরে ধীরে কিন্তু হারিয়ে পড়ে। এটি মরু সম্প্রসারণ নামে পরিচিত। তাহলে মরু সম্প্রসারণ কি? যে যেখানে মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং বালি বা মৃত্তিকা আলগা অবস্থায় শিথিল অবস্থা থাকে, সেখানে কিন্তু মাটির স্তরকে মরুভূমির বাইরের দিকে প্রভাবিত করে কি? বায়ুর দ্বারা। ফলে সেই জায়গাটার বা সেই জমিটার কিন্তু উর্বরতা কমে। এটিকেই আমরা কি বলবো? মরুভূমির সম্প্রসারণ বা মরু সম্প্রসারণ। অর্থাৎ মরুভূমি কিন্তু দিনের পর দিন বাড়ছে। বিশ্ব উষ্ণায়ন আরো বিভিন্ন কারণে বর্তমানে অরণ্যচ্ছেদন ইত্যাদি কারণে কিন্তু মরুভূমির পরিমাণ বাড়ছে। ফলে মানুষের যে থাকার জায়গা সেটাই কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে। যে অঞ্চলগুলো বর্তমানে মরুভূমিতে পরিণত হচ্ছে সেই অঞ্চলের মানুষরা কিন্তু সেই অঞ্চলটা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, তাই না? বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর 35% জমি মরু অগ্রাসনের গ্রাসে রয়েছে। তাহলে কি পুরো পৃথিবীর জায়গা যদি 100% হয়, 35% জায়গা কিন্তু রয়েছে মরু অগ্রাসনের গ্রাসে। ফলে 85 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর প্রায় 60 লক্ষ হেক্টর জমি মরুগ্রাসে চলে যাচ্ছে। তাহলে ভাবতে পারছো কতটা জমি কিন্তু মরুগ্রাসে চলে যাচ্ছে প্রতি বছর। সাহারা মরুভূমি যদি উদাহরণ ধরি আমরা, সাহারা মরুভূমি কিন্তু প্রতি বছর তার দক্ষিণ দিকে 5 থেকে 10 কিমি করে বাড়ছে। প্রতি বছর যদি 5 থেকে 10 কিমি করে বাড়ে, তাহলে ভাবতেই পারছো
কয়েক বছর পরে এটি কত কিমি অগ্রসর হবে। ভারতের থর মরুভূমিও পূর্ব ও উত্তর দিকে সম্প্রসারিত হচ্ছে। অতএব মরু সম্প্রসারণ কিন্তু বর্তমানে শুধু আমাদের দেশ নয়, যেহেতু থর মরুভূমি আমাদের দেশে রয়েছে, শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে মরুভূমি অঞ্চল রয়েছে সমস্ত দেশগুলোতেই কিন্তু মাথা ব্যথার বা সমস্যার একটা কারণ কিন্তু এই মরু সম্প্রসারণ। আমরা কিন্তু বিভিন্ন উপায়ে এই মরু সম্প্রসারণ কমাতে পারি, বা এই মরু সম্প্রসারণ বর্তমানে কেন এত বেশি হচ্ছে, যা কিন্তু ভবিষ্যৎ তাদের পক্ষে ক্ষতিকারক। সেই কারণগুলো সম্পর্কে পড়বো এবং এই মরু সম্প্রসারণের ফলে আমাদের জীবনে কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো সম্পর্কেও কিন্তু জানবো। ঠিক আছে, প্রথমে যে বিষয়টা আমরা জানবো সেটি কিন্তু হলো মরু সম্প্রসারণের কারণগুলো কি কি। অর্থাৎ মরুভূমি দিনের পর দিন বাড়ছে, তাই তো? এর পিছনে কি কি কারণ রয়েছে? এক নম্বর যে কারণটা সেটা তোমরা দেখো রয়েছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তোমরা সকলেই জানো। পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, ফলে তোমরা যে আন্টার্কটিকা পড়েছিলে সেখানে যে বরফের স্তর সেটি কিন্তু আস্তে আস্তে গলে আরো জলে বেশি পরিণত হচ্ছে, তাই না? ফলে যেমন একদিকে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তেমনি মরুভূমি অঞ্চলে কিন্তু কি হচ্ছে, এই যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার ফলে উষ্ণতা বাড়ার ফলে মরুভূমিটা সম্প্রসারণ হচ্ছে, অর্থাৎ বেড়ে চলেছে, তাই তো? তাহলে বিশ্ব উষ্ণায়ন কিন্তু মরুভূমি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2, খরা। মরুপ্রান্ত ও মরুপ্রায় অঞ্চলে দীর্ঘদিন খরা হলে তা মরুগ্রাসে পড়ে যায়। দেখো মরুভূমি অঞ্চলে একেতে বৃষ্টিপাত খুবই কম, তাই তো? বলতো বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 25 এরকম। ভেরি গুড। ফলে এই যে অঞ্চলে যদি বৃষ্টি একদমই না হয় তাহলে কিন্তু এর আশেপাশে অঞ্চলগুলো ধীরে ধীরে মরুগ্রাসে পরিণত হচ্ছে খরার জন্য। দেখো এই যে মরুভূমির অঞ্চলের যে গরম সূর্যের যে তাপ পড়ছে এবং যে বাতাস বইছে সেই বাতাসটা কি গরম হবে। ফলে সেই বাতাসে যখন কোনো জনমানুষ যেখানে রয়েছে সেদিকে যাবে তাহলে কিন্তু সেই বাতাসটা কি হবে, তাদের গায়ে কিন্তু গরমটা বেশি লাগবে। ফলে তারা কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা ছাড়তে বাধ্য হবে। ফলে মরুভূমি কিন্তু খরার মাধ্যমে আরো আস্তে আস্তে বেড়ে যাবে। নাম্বার 3, পশুচারণ। মরুভূমি অঞ্চলে অত্যাধিক পশুচারণে মাটি আলগা হয়ে অঞ্চলটি মরুগ্রাসের কবলে পড়ে। তাহলে কি মরুভূমি অঞ্চলে কিন্তু বা মরুপ্রায় অঞ্চলে কিন্তু পশুচারণ করা খুবই বিপজ্জনক। কারণ মাটি কিন্তু পশুর পায়ের চাপা পড়ে আলগা হয়ে যায় এবং যে সামান্য গাছপালা জন্মায় সেগুলোও কিন্তু এই পশু পাখি বা বিভিন্ন জীবজন্তুর পায়ের আঘাতে সেগুলো কিন্তু মারা যায়। ফলে বৃক্ষ সৃষ্টি হয় না, ফলে বৃষ্টিও হয় না। ফলে পশুচারণের মাধ্যমে কিন্তু মরুভূমি সম্প্রসারণ ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরকম পশ্চিম সাহারায় এইভাবেই কিন্তু মরুভূমি দিনের পর দিন বেড়ে চলেছে। তাহলে তোমরা জানলে যে মরু সম্প্রসারণের কারণগুলো কি কি? বিশ্ব উষ্ণায়ন, খরা ও পশুচারণ। আরো কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে মরুভূমি সম্প্রসারণের। কি সেই কারণ? দেখো নাম্বার 4 বলছে বৃক্ষচ্ছেদন। আমরা কিন্তু যথাযথভাবে বৈজ্ঞানিকভাবে কিন্তু বৃক্ষচ্ছেদন করি না, তাই না? গাছপালা কেটে ফেলা মরু সম্প্রসারণের অন্যতম কারণ। মিশরে ফেরাওদের অ- অবিবেচিতভাবে গাছ কাটার ফলে মরুভূমি কিন্তু প্রাচীন কাল থেকেই বেড়ে চলেছে। তাহলে এই ফেরাও কাদের বলা হয়? ফেরাও ওই মিশরে যে থাকে তাদের ফেরাও বলা হয় না? তাহলে এই ফেরাওরা কিন্তু অবিবেচিতভাবে কিন্তু ছোট ছোট গাছপালা আছে সেগুলোকে কাটতে শুরু করেছিল। ফলে মরুভূমি কিন্তু দিনের পর দিন এই মিশরে সম্প্রসারিত হয়েছে। আচ্ছা, এরপরে নাম্বার 5, অবৈজ্ঞানিক প্রথায় চাষ। মরুপ্রায় অঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় চাষ, অধিক জলসেচের, মাটির লবণতা বৃদ্ধি ইত্যাদি কারণে কিন্তু মরু সম্প্রসারণ ঘটেছে। তাহলে মরু সম্প্রসারণ অর্থাৎ মরু অঞ্চলে যদি আমি কোনো চাষবাস করি তাহলে সেখানে কিন্তু আমাকে বিজ্ঞানসম্মতভাবে সেটা করতে হবে, যাতে মাটির লবণতা ঠিক থাকে, তাই না? মাটির উর্বরতা না কমে, সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। যদি অবৈজ্ঞানিকভাবে আমি চাষবাস করি তাহলে কিন্তু এর উল্টো ফলও হতে পারে, মাটির লবণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ফলে কিন্তু মরু সম্প্রসারণ ঘটছে। ভারতে থর মরুভূমি এই কারণেই ভারতে যে থর মরুভূমি রয়েছে সেটা কিন্তু এই কারণে একটু একটু করে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে কিন্তু বেড়ে চলেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে মরুভূমি সম্প্রসারণের কারণগুলি কি কি, যেখানে আমরা বৃক্ষচ্ছেদন পড়লাম, অবৈজ্ঞানিক প্রথায় চাষ পড়লাম, পশুচারণ পড়লাম, তাই তো? আর কি পড়েছি?
বিশ্ব উষ্ণায়ন পড়েছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো রয়েছে মরু সম্প্রসারণের ফলাফল কি। মরুভূমি যদি সম্প্রসারণ ঘরে স্টুডেন্ট, তাহলে কিন্তু মরুভূমি সম্প্রসারণে কিন্তু এর ফল মারাত্মক। বিশ্ব উষ্ণায়নের ফলে যেমন আমাদের আজ পৃথিবীতে টিকে থাকা দিনের পর দিন আরো চ্যালেঞ্জিং হয়ে যাবে বা অস্বস্তিকর হয়ে উঠবে, ঠিক তেমনি মরু সম্প্রসারণের ফলে কিন্তু অনেকটা জমি যেখানে মানুষ বসবাস অলরেডি করত, সেই স্থানটাকে ছেড়ে দিতে হবে, তাই না? শুধু কি মানুষ একটা স্থানে বসবাস করে, কৃষিকাজ করে, সেই সেখানকার মাটির উর্বরতা বজায় রাখে, জীব বৈচিত্র্য থাকে, তাই না? এই যে সকল বিষয়গুলো কিন্তু আমরা হারিয়ে ফেলব। তাহলে ১ নম্বর কি আছে দেখো, কৃষিজমি ধ্বংস। বিশাল কৃষিকাজ বা কৃষিজমি ধ্বংস হয় এই মরু সম্প্রসারণের ফলে। সিন্ধু সভ্যতাও মরুকরণের কারণেই ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। সিন্ধু সভ্যতা কোথায় ছিল? ভারতের উত্তর পশ্চিম দিকে ছিল সিন্ধু সভ্যতা, যেখানে রাজস্থান রয়েছে। সেই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কিন্তু এই মরু সম্প্রসারণের কারণে কিন্তু সিন্ধু সভ্যতাটা পুরো ধ্বংস হয়ে যায়। এটা কিন্তু অনেকে মনে করেন। তাহলে কৃষিজমি ধ্বংস হয় কিন্তু এই মরুভূমি সম্প্রসারণের ফলে। মরুভূমি কি রয়েছে? বালি রয়েছে। তাহলে বালিতে কি শাকসবজি চাষবাস হওয়া সম্ভব? সম্ভব নয়। ফলে কৃষি জমি কিন্তু ধ্বংস হচ্ছে। নাম্বার ২, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। দেখো, জীববৈচিত্র্য ধ্বংস হয় কিন্তু এইভাবেই। উদ্ভিদ ও প্রাণীর উৎপাদন ক্ষমতা দিনের পর দিন কমে যাচ্ছে। ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কোথায়? যে মরু সম্প্রসারণের কারণে। আর নাম্বার ৩ কি হচ্ছে? উর্বরতা হ্রাস। মাটির জৈব পদার্থের পরিমাণ কমে জমি কিন্তু উর্বরতা শক্তি হারিয়ে ফেলছে। দেখো, লবণাক্ত মাটি যদি বা বালি কণা যদি এসে মাটিতে মেশে, তাহলে কিন্তু মাটির যে জৈব পদার্থ থাকে তার পরিমাণ দিনের পর দিন কমতে থাকে। আর মাটিতে যদি লবণ বা উম, তোমার এই যে বালিকণা এসে মেশে, তাহলে কিন্তু মাটির বা জমির উর্বরতাও কিন্তু দিনের পর দিন কমে যায়। ফলে চাষবাস হবে না, শাকসবজি তো দূরের কথা, মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য যেটুকু খাদ্য ফসল উৎপাদন করা দরকার সেটুকুও কিন্তু তৈরি করতে পারবে না। তাই মরুভূমিতে কিন্তু সচরাচর মানুষের বসবাস লক্ষ্য করা যায় না। সেখানে কৃষিকাজের সমস্যা, মাটির উর্বরতার সমস্যা, জীব বৈচিত্র্যের সমস্যা, বিশ্ব উষ্ণায়নের সমস্যা, এই সমস্যাগুলির জন্য কিন্তু সেখানে মানুষ বসবাস করে না। এছাড়া আর কি রয়েছে? দেখো, নাম্বার ৪ রয়েছে ভৌমজলের ভান্ডার হ্রাস। তাহলে মরুভূমি সম্প্রসারণের ফলাফল কি? যে ভৌমজলের ভান্ডার হ্রাস। ভৌমজল কোথায় থাকে? মাটির তলার জল। মরুভূমি যখন দিনের পর দিন উম, সম্প্রসারণ হবে, এর ফলে কিন্তু যে ভৌমজল রয়েছে সেই ভৌমজলের ভান্ডার কিন্তু দিনের পর দিন কমে আসবে। আচ্ছা, নাম্বার ৫, শরণার্থী সৃষ্টি। মরুকরণ কবলিত এলাকা থেকে মানুষকে সরতে হলে সামাজিক সমস্যা কিন্তু বেড়ে যায়, তাই না? মানুষ কিন্তু রিফিউজি হয়ে যায় এবং এনভায়রনমেন্টাল যে রিফিউজি তার সৃষ্টি হয়। অর্থাৎ পরিবেশের কারণে মানুষ কিন্তু রিফিউজি হয়ে যাচ্ছে। রিফিউজি মানে কি? উদ্বাস্তু হয়ে যাওয়া। যে যে স্থানে তার ঘর ছিল সেই স্থান থেকে সে কিন্তু উঠে চলে আসতে বাধ্য হচ্ছে। কি করে? এরকম ভাবে মরুভূমি সম্প্রসারণের ফলে শরণার্থীর সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপর রয়েছে দেখো নাম্বার ৬, অর্থনৈতিক অবনমন। মরুকরণ অঞ্চলগুলিতে অর্থনৈতিক চাপ বাড়ে, কারণ সেখানে কোনো চাষবাস হয় না। বেঁচে থাকার জন্য মানুষকে কিন্তু খুব কষ্ট করতে হয় এই মরুভূমির কাছাকাছি অঞ্চলে বসবাস করার জন্য। ফলে অর্থনৈতিক কিন্তু অবনমন এই মরুভূমি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে এগুলো হলো কিন্তু মরুভূমি সম্প্রসারণের ফলাফল। কি কি ফলাফল হলো বলো? ১, কি? কৃষি জমি ধ্বংস। ২, জীববৈচিত্র্য হ্রাস। ৩ হচ্ছে, বলো, ৩ নম্বর কি ছিল? মাটির উর্বরতার হ্রাস। ৪, ভৌমজলের ভান্ডার হ্রাস। ৫ হচ্ছে শরণার্থী সৃষ্টি। ৬ হচ্ছে কি? অর্থনৈতিক অবনমন। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটি হলো কিন্তু এই মরুভূমি সম্প্রসারণের থেকে বাঁচার উপায় কি বা প্রতিরোধের উপায় কি সেই সম্পর্কে জানবো। মরুভূমি সম্প্রসারণের প্রতিরোধের উপায়। দেখো, নাম্বার ১ কি রয়েছে? চেক ড্যাম সৃষ্টি। মরুভূমিতে যে সামান্য বৃষ্টি হয় তা ধরে রাখার জন্য গর্ত, চেক ড্যাম ইত্যাদি তৈরি করা কিন্তু খুবই দরকার। কারণ সবসময় তো কিন্তু মরুভূমিতে বৃষ্টি হয় না।
খুব কম বৃষ্টি হয়, কিন্তু যেটুকু বৃষ্টি হয় সেটুকু যদি আমি জলটা যদি আমি চেক ড্যাম বা বিভিন্ন গর্তের মাধ্যমে ধরে রাখি, তাহলে সেই জলটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো পরে, তাই না? এই দেখো ছবিতে এই যে চেক ড্যাম কিন্তু এগুলি। 2 নম্বর কি? উন্নত ফসলের চাষ। জমির লবণতা যাতে কমে তার জন্য বিভিন্ন ধরনের ফসল কিন্তু চাষবাস করা প্রয়োজন। গুটি জাতীয় উদ্ভিদ চাষে জমির উর্বরতা বাড়ে। দেখো এই যে গুটি জাতীয় উদ্ভিদ কিন্তু চাষ করা হয়েছে। এই চাষের ফলে কি হবে যে মাটির যে বা ভূমির যে লবণতা সেটি কিন্তু হ্রাস পাবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। গুটি জাতীয় উদ্ভিদ চাষে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর 3 নম্বর কি রয়েছে দেখো, খরা প্রতিরোধকারী বৃক্ষরোপণ। খরা প্রতিরোধকারী বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ অরণ্য কিন্তু ভরিয়ে দেওয়া দরকার এই মরুভূমি অঞ্চল। দেখো বর্তমানে কিন্তু বিভিন্ন দেশ এই মরুভূমি অঞ্চলে সম্প্রসারণ বন্ধ করার জন্যে আহ, প্রায়শই কিন্তু গাছ লাগাচ্ছে এই মরুভূমি অঞ্চলে। এবং সেগুলোকে ট্রিটমেন্ট বা দেখাশোনাও কিন্তু করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে বড় বড় গাছ সৃষ্টি হচ্ছে, ফলে খরাটা কিন্তু সরাসরি এসে ভূমিতে পড়তে পারছে না। তাহলে কি খরা প্রতিরোধকারী বৃক্ষরোপণ করতে হবে, নাম্বার 3। আচ্ছা, আর কি করার প্রয়োজন? 4, ঘাস রোপণ। অগভীর বালিস্তরে মুনা জাতীয় ঘাস লাগালে তা দ্রুত বেড়ে অঞ্চলকে কিন্তু ঢেকে দেয়। তাহলে উপরে মাটির উপরের স্তরে যদি বালি থাকে, সেই বালি ঢাকার জন্য কিন্তু কি এক ধরনের ঘাস আছে, সেই ঘাসটা কিন্তু বেশি করে লাগাতে হবে। ফলে বাড়ি যে উড়ে যাবে, সেই বালি কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে। বালি যেহেতু ঘাসের উপর চাপা থাকবে, ফলে প্রবল হাওয়াতেও কিন্তু বালিগুলো উড়ে যেতে কম পারবে। আর যদি বালি উড়ে যায়, তাহলে উড়ে গিয়েই তো দূরে মরুভূমির আরো সৃষ্টি করবে, সম্প্রসারণ ঘটাবে, তাই না? তাহলে কিন্তু ঘাস রোপণের মাধ্যমে বালির যে উড়ে যাওয়া সেটা কিন্তু কমাতে হবে। নাম্বার 4 হয়ে গেল। এবারে নাম্বার 5। নাম্বার 5 কি দেখাতে হচ্ছে? গ্রিন ওয়াল নির্মাণ। গ্রিন ওয়াল কি? বালিয়াড়ি সম্প্রসারণের রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগানো দরকার। অর্থাৎ যে জায়গাটা মরুভূমি রয়েছে, সেই মরুভূমি যাতে আর সম্প্রসারণ না হতে পারে, ঠিক তার শেষ প্রান্তে বেশি করে গাছ লাগাতে হবে। ঠিক আছে? ভারতের সেন্ট্রাল এইড জোন রিসার্চ ইনস্টিটিউট, CAR ZRI, যার সদর দপ্তর কিন্তু হলো যোধপুরে, এই ব্যাপারে বেশ সাফল্য পেয়েছে। আফ্রিকার সাহারা মরুভূমিতে গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করা হয়েছে। দেখো এই যে এটা কিন্তু আফ্রিকা মহাদেশ, এটা কিন্তু সাহারা মরুভূমির অংশ, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাইন দিয়ে গাছ লাগানো হয়েছে, যাকে কি বলা হচ্ছে যে গ্রেট গ্রিন ওয়াল। যার ফলে কি এই মরুভূমির এই বালি কিন্তু খুব সহজে এসে এপারে আসতে পারবে না, তাই না? তাহলে কি গ্রেট গ্রিন ওয়াল এর মাধ্যমে মরুভূমি সম্প্রসারণ করা সম্ভব। আর গ্রেট গ্রিন ওয়াল কোথায় নির্মাণ করা হয়েছে স্টুডেন্ট? ভেরি গুড, আফ্রিকা মহাদেশে। তাহলে গ্রেট গ্রিন এই যে ওয়াল, সেটি কিন্তু কোনো উম, লোহা বা কোনো ইটের দেওয়াল নয়, গাছের কিন্তু দেওয়াল। ঠিক আছে? গাছ দিয়ে পুরো অঞ্চলটাকে ঢেকে ফেলা হয়েছে। দেখো এই যে ট্রিজ লেখা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর নাম্বার 6 রয়েছে দেখো পশুচারণ। পশুচারণ নিয়ন্ত্রণ করা কিন্তু দরকার। অর্থাৎ পশুচারণ করলে কিন্তু মাটি আলগা হয়ে যায় এবং যে সদ্য জন্মানো গাছ সেগুলোও কিন্তু মারা যায়। তাহলে এইসব অঞ্চলগুলোতে কিন্তু পশুচারণ নিয়ন্ত্রণের মাধ্যমে মরুভূমি সম্প্রসারণ রোধ করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকে তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্তই। উম, তোমাদের বইতে যে রয়েছে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় কিন্তু আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ করলাম। ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনী সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো দেখে নেবো কি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 1 নম্বর, তোমরাই বলার চেষ্টা করবে উত্তর। বায়ু ও জলধারার মিলিত কাজে গঠিত ভূমিরূপগুলি কি কি? বলো। ভেরি গুড। পেডিপ্লেন, ইনসেলবার্চ, পোলর বেজনি, ওয়াদি, প্লায়া, এগুলো কিন্তু সব হলো বায়ুর এবং জলধারার মিলিত গঠিত ভূমিরূপ। নাম্বার 2, পলল বেজনি কাকে বলে? খুবই সহজ, বলো। ভেরি গুড। হঠাৎ যে বৃষ্টি তার ফলে যখন আহ, যে ভূমি উচ্চভূমি থেকে যখন হঠাৎ সেটি নেমে আসে, তখন কিন্তু সেই নুড়ি কাঁকড় বালি ইত্যাদি কিন্তু নিয়ে এসে নেমে আসে।
হুম, এবং পর্বতের পাদদেশে ত্রিকোণাকার ভূমিরূপের সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? পলল বেজনি। তাই তো? দেখতে কেমন? হাত পাখার মতো। ভেরি গুড। আচ্ছা, এবারে নাম্বার 3 রয়েছে দেখো, প্লায়া কি? বলো প্লায়া কি? ভেরি গুড। কি বলছে যে মরুভূমির পাহাড়ে ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে কিন্তু মাঝে মাঝে বর্ষার ফলে সেখানে কি হয়, যে গর্ত সৃষ্টি হয় এবং জল দাঁড়িয়ে থাকে। এই যে জল থাকলো বা হ্রদের সৃষ্টি হলো, এগুলোকেই কিন্তু আমেরিকাতে কি বলা হয়? প্লায়া। আর এই প্লায়া কিন্তু সারা বছর জল থাকে তা নয়, বাষ্পীভবনের পরিমাণ বেশি বলে কেবলমাত্র বর্ষার সময়ে কিন্তু এই হ্রদগুলোতে জল থাকে এবং সেটি কিন্তু লবণাক্ত জল। আচ্ছা, তারপরে রয়েছে দেখো নাম্বার 4, ওয়াদি কি? ওয়াদি কি বলো? মরুভূমি যে শুষ্ক নদী খাত রয়েছে তাকে আমরা এক কথায় কি বলবো? ওয়াদি। নাম্বার 5, মরু সম্প্রসারণের কারণগুলি কি কি? অর্থাৎ মরুভূমি যে দিনের পর দিন বাড়ছে তার কারণগুলি কি কি? আশা করি বলতে পারবে। কি কি বলতো পয়েন্টগুলো? ভেরি গুড। বিশ্ব উষ্ণায়ন, আর পশুচারণ, আর খরা, বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক হারে কৃষিকাজ ইত্যাদির ফলে কিন্তু মরুভূমি সম্প্রসারণ ঘটে চলেছে। আচ্ছা, নাম্বার 6 কি বলছে? মরু সম্প্রসারণের ফলাফলগুলি। কি কি ফল পড়ছে এই সম্প্রসারণের ফলে? কি কি ফল আমরা ভোগ করছি? কৃষি জমি ধ্বংস হচ্ছে। আর কি হচ্ছে? জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তারপর শরণার্থী দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক যে অবনমন সেটি লক্ষ্য করা যাচ্ছে। জমির যে উর্বরতা সেটি নষ্ট হচ্ছে। তাই তো? নাম্বার 7, মরু সম্প্রসারণের প্রতিরোধের উপায়। কিভাবে আমরা এই মরু সম্প্রসারণকে রোধ করব? চেক ড্যাম তৈরি করতে হবে। তাই না? যে কৃত্রিম গর্ত তৈরি করে সেখানে কিন্তু জল ধরে রাখতে হবে। আর কি করতে হবে? উন্নত ফসলের চাষ করতে হবে। ঘাস জাতীয় যে উদ্ভিদ, সেই ঘাস জাতীয় উদ্ভিদ কিন্তু বেশি করে চাষ করতে হবে। এবং গ্রিন ওয়াল নির্মাণ করতে হবে। গাছের যে ওয়াল সেটি নির্মাণ করতে হবে। পশুচারণ পুরোপুরি বন্ধ করতে হবে। খরা প্রতিরোধকারী যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ রোপণ করার মাধ্যমে কিন্তু আমরা মরু সম্প্রসারণ বন্ধ করতে পারি। আচ্ছা, লাস্ট প্রশ্ন যেটা রয়েছে দেখো নাম্বার 8, গ্রেট গ্রিন ওয়াল নির্মিত করা হয়েছে কোন মহাদেশে? বলো। খুব সহজ। ভেরি গুড। আফ্রিকা মহাদেশে কিন্তু গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করা হয়েছে সাহারা মরুভূমির যে সম্প্রসারণ সেটিকে রোধ করার জন্য। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই অবধি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমাদের যে অনুশীলনী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।